আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এবারে জানাবো আওয়ামী লীগ সরকারের ১২ মন্ত্রী সহ ১৬ জন মানবতা বিরোধী ট্রাইব্যুনালে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই আগস্টে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার প্রথিত আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রী সহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে দ্বিতীয়বারের মতো তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো। জানাবো তৃণমূল বিএনপি থেকে এবার মামুনুল হকের দলে শাহিনুর পাশা। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত থাকা দলটির কেন্দ্রীয় সহসভাপতি সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা চৌধুরী পদত্যাগ করেছিলেন। নিজের দল ছেড়ে তিনি যোগ দেন তৃণমূল বিএনপিতে। ওই দলের মনোনয়নের জন্য তিনি সুনামগঞ্জ ৩ আসনে নির্বাচন করে হেরে যান। এদিকে টঙ্গীতে তুলার গোদামে ভয়াবহ আগুন। গাজীপুরের টঙ্গী মিলগেট কোঅপারেটিভ মার্কেট সংলগ্ন ওয়াবদা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটে ৭টি তুলার কাপড়ের গোদাম পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে মুন্নু কলোনির ওয়াবদা গেটে এ ঘটনা ঘটে। এবারে থাকছে শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী সোহাগ গ্রেপ্তার। শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ সহযোগী এবং ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি আনিসুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলিদেরকে সিরিয়ায় কবর দেওয়া হবে, ইরানি হুঁশিয়ারি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হুসেইন সালামি ইসরায়েলিকে হুঁশিয়ারি করে বলেছে, ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে। সিরিয়ার ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয়, বরং অঞ্চলে মুসলমানদের রক্ষার জন্য। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডে ন্যায় বিচার চায়। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করবার জন্য কমিটি গঠন করবার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি জানান, আগামী ৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্য সংখ্যা ৫ থেকে ৯ জন হতে পারে। সশস্ত্র বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হবে। এর আগে বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। সোমবার সন্ধ্যায় ফেসবুক বার্তায় এ ঘোষণা দেন তিনি। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকদের ব্যানারে কর্মসূচি পালিত হবার কথা ছিল। ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের ৪ মাস অতিবাহিত হবার পর বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হল এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা স্পষ্টতই প্রহসনে শামিল। আওয়ামী লীগ সরকারের ১২ মন্ত্রী সহ ১৬ জন মানবতা বিরোধী ট্রাইব্যুনালে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার প্রথিত আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রী সহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে দ্বিতীয়বারের মতো তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো। এই ১৬ জনের মধ্যে ১৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৩ জনকে গত ১৮ই নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ওই দিন
13 জনকে কারাগারে পাঠান চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য 2 মাসেরও বেশি সময় দেওয়া হয়, তবে আদালত 1 মাস সময় দেন। সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য 2 মাস সময় চাওয়া হয়, তবে আদালত 1 মাসের সময় দেন। সেই অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন আজ মঙ্গলবার। আদালতের নির্দেশে গত 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী সরকারের 7 জন মন্ত্রী আনিসুল হক, ফারুক খান এবং ডাক্তার দীপু মনি, রাশেদ খান মেনন, আসনাউল হক ইনু, শাহজাহান খান এবং গোলাম দস্তগীর গাজীকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 উপদেষ্টা সালমান এফ রহমান, তৌহিদ এলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর কবির আলমকে। এই 13 জনের বাইরে নতুন করে আরও 3 জন সাবেক মন্ত্রী এবং আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলামকেও হাজির করা হয়। তৃণমূল বিএনপি থেকে এবার মামুনুল হকের দলে শাহিনুর পাশা। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত থাকা দলটির কেন্দ্রীয় সহসভাপতি সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা চৌধুরী পদত্যাগ করেছিলেন। নিজের দল ছেড়ে তিনি যোগ দেন তৃণমূল বিএনপিতে। ওই দলে মনোনয়নের জন্য তিনি সুনামগঞ্জ 3 আসনে নির্বাচন করে হেরে যান। নির্বাচনের আগে কয়েকটি ইসলামী দলের নেতাদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছিলেন শাহিনুর পাশা। এবার সুনামগঞ্জ 3 আসনের এই সাবেক সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। সোমবার বেলা 11টায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসে শাহিনুর পাশা যোগ দেবার সময় দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম চুলানী, যুগ্ম মহাসচিব জালালউদ্দিন আহমেদ, আতাউল্লাহ আমিন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সমিউর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন। শাহিনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ 3 আসনে 2005 সালে উপনির্বাচন সহ মোট 5টি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে 4 বার বিএনপি জামায়াতের জোটের প্রার্থী হয়ে ধানের শীষের প্রতীক নিয়ে, 1 বার নির্বাচন করেন জমিয়তে উলামায়ে ইসলামের দলের প্রতীক খেজুর গাছ নিয়ে। টঙ্গীতে তুলার গোদামে ভয়াবহ আগুন। গাজীপুরের টঙ্গী মিলগেট কোঅপারেটিভ মার্কেট সংলগ্ন ওয়াবদা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের 7টি কাপড়ের গুদাম এবং তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে মুন্নু কলোনির ওয়াবদা গেটে ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে 1 ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানায়, ভোর 3:45টার দিকে হঠাৎ মার্কেটের একটি গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ফরিদ হোসেন, জসিমউদ্দিন, মামুন মিয়া, হোসেন আলী, আবুল হোসেনের টুকরো কাপড় এবং তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকান মালিক মামুন মিয়া জানান, ওই মার্কেটে আমার 2টি, ফরিদ হোসেনের 2টি, জসিমউদ্দিনের 1টি এবং আবুল হোসেনের 1টি এবং হোসেন আলীর 1টি কাপড়ের গুদাম রয়েছে। সবগুলোই পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত 70 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট, কয়েল অথবা বিড়ি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত করে প্রকৃত কারণ বলা যাবে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। 30 থেকে 35 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলিদেরকে সিরিয়ায় কবর দেওয়া হবে, ইরানের হুঁশিয়ারি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসেন সালামি ইসরায়েলিকে হুঁশিয়ারি করে বলেছে, ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে। সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয়, বরং অঞ্চলে মুসলমানদের রক্ষার জন্য। সালামি দামেস্ক এবং কুনৈত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। এসব এলাকায় ইহুদিদের বাড়িতে উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। সালামি ইসরায়েলকে সতর্ক করে আরও বলেন, ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে। প্রসঙ্গত, বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। শুধু বিমান হামলাই নয়, প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকাও দখল করে নেবার চেষ্টা করেছে দেশটি। ইসরায়েলের দাবি, আত্মরক্ষার জন্যই তারা এসব হামলা করেছে। সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠী আল কায়দার সম্পৃক্ততা রয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে লেবানন। গণমাধ্যমটির দাবি, দখলদার বাহিনী সিরিয়ায় কেবল কৌশলগত অস্ত্রগাড়ি নয়, মাঝারি পাল্লার অস্ত্রগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। সিরিয়ায় দায়িত্বরত সংবাদদাতার বরাত দিয়ে আল মাদিন জানিয়েছে, সিরিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ ক্রমেই কঠিন হয়ে পড়েছে, কারণ এ দেশটিতে ব্যক্তিগত অস্ত্রের ব্যাপক উপস্থিতি রয়েছে। সেই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সিরিয়ার স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং ধীরে ধীরে দেশটির মানুষ স্বাভাবিক জীবনে ফিরছে। এদিকে শনিবার আল্লেপোর দক্ষিণ অঞ্চলে আল সারিয়া এলাকায় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং প্রতিরক্ষা কারখানাগুলোতে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।